বগুড়া ৬ উপনির্বাচনে জাল ভোটের ব্যালট সহ ধরা পড়ল ধানের শীষের প্রার্থী এমন দাবিতে একটি ভিডিও সমালোচনার ঝড় তুলেছে ফেসবুকে। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়। পোস্টটিকে ঘিরে যখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন যাচাই করে দেখা গেল ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। ওদিকে জামায়াতের নিবন্ধন বাতিল করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন দাবিতে টিকটকে বিভ্রান্ত হন শত শত মানুষ, কিন্তু পরে দেখা যায় এই দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি, আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। তার সাথে আলোচনা হবে। আলোচনায় যাবার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। বগুড়া ৬ উপনির্বাচনে জাল ভোটের ব্যালট সহ ধরা পড়ল ধানের শীষের প্রার্থী এমন দাবিতে একটি ভিডিও সমালোচনার ঝড় তুলেছে ফেসবুকে। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়। পোস্টটিকে ঘিরে যখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন যাচাই করে দেখা গেল ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। ওদিকে জামায়াতের নিবন্ধন বাতিল করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন দাবিতে টিকটকে বিভ্রান্ত হন শত শত মানুষ, কিন্তু পরে দেখা যায় এই দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। শুধু তাই নয়, মিরপুর ১৩ মেট্রো রেল স্টেশনে আত্মহত্যার ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। প্রায় ৭,০০০ পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে বগুড়া ৬ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়া হচ্ছে। মুহূর্তেই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়, শুরু হয় চরম উত্তেজনা। কমেন্ট সেকশনে দেখা যায় তীব্র সমালোচনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বিভ্রান্তিকর ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। ভিডিওটিতে কোনো প্রতীকে ভোট দেওয়ার সিল নেই, বরং ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার আগাম সিল স্বাক্ষরের দৃশ্য রয়েছে। ধানের শীষ সহ কোনো প্রতীকেই জাল ভোট প্রদানের কোনো প্রমাণ মেলেনি। ওদিকে জামায়াতের নিবন্ধন বাতিল ছাড়া উপায় নাই। সংসদে এমন মন্তব্য নাকি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এমন দাবিতে কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি পোস্ট ব্যাপক বিভ্রান্তি তৈরি করে টিকটকে। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ৭২-এর সংবিধান নিয়ে ভিন্ন প্রেক্ষাপটে মন্তব্য করলেও জামায়াত নিয়ে কোনো মন্তব্য করেননি। কালের কণ্ঠ এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করে। আবার রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডিত অংশ ব্যবহার করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে আরও একটি ভিডিও ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক কোনো নির্বাচন প্রসঙ্গে নয়, বরং অতীতের নির্বাচনী ব্যবস্থার সমালোচনার। খণ্ডিত ভিডিওটি প্রসঙ্গবিহীনভাবে ব্যবহার করে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। মিরপুর ১৩ মেট্রো রেল লাইন থেকে লাফ দিয়ে আত্মহত্যার দাবিতে একটি ভিডিও তীব্র আতঙ্কের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ভিডিওটি ব্যাপক ভাইরাল। ৩০,০০০-এর বেশি মানুষ জানায় নানান প্রতিক্রিয়া, কিন্তু দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিডিওটি শতভাগ এআই দিয়ে তৈরি। মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, ইতিমধ্যে জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। তার সাথে আলোচনায় চলে যাচ্ছি সরাসরি। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা প্রতিবেদনে দেখছিলাম কিছু অপতথ্য এখানে তুলে ধরা হয়েছে। আমরা আসলে প্রতিদিনই নানা ধরনের গুজব নিয়ে প্রতিবেদন তৈরি করে থাকি এবং তা নিয়েই আলাপ আলোচনাগুলো হয়। সেখানে দেখা যায় রাজনৈতিক গুজবের সংখ্যা
এখনো অনেক, মানে আমরা যেটা ধারণা করতাম যে নির্বাচনের আগ পর্যন্ত হয়তো রাজনৈতিক গুজব বেশি আছে, সেখানে নানান ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যেত, কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও আমরা কিন্তু দেখছি যে রাজনৈতিক গুজব একই হারে রয়েছে। বিএনপিকে টার্গেট করে গুজব ছড়ানোর একটা প্রবণতাও লক্ষ্য করা যায়। এই যে যেমন দেখছিলাম বগুড়া ৬ উপনির্বাচনে জাল ভোটের জন্য বিএনপিকে দোষারোপ করা হয়েছে, কিন্তু আদৌ তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনাগুলো বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে আদৌ কি প্রভাব ফেলছে কিনা, বা এই ধরনের অপতথ্যগুলো ছড়ানোর পেছনে প্রকৃত কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এখানে নিয়ে এসছেন এবং যেটা সম্পর্কে আমাকে বলতে বলছেন। আমার মনে হয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশ না, আমি মনে করি সারা পৃথিবীতেই এখন মূল হেডেকটা হয়ে গিয়েছে এই যে গুজবের বিশ্ব হয়ে গিয়েছে এটা, এবং এই গুজবকে কেন্দ্র করে দেশে দেশে নানা রকমের কিন্তু অশান্তির সৃষ্টি হচ্ছে। তবে সবচেয়ে বেশি আমি মনে করি বাংলাদেশ এটা দ্বারা আক্রান্ত হচ্ছে। এটা আমরা বেশ কিছু সময় যাবত এটা দেখছি। এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে, বাংলাদেশ দেশ ছোট হলেও জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বৃহৎ একটা জনসংখ্যার দেশ। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশ এই জায়গাটায় অনেক বেশি ভয়ঙ্কর অবস্থান করছে। আর বিশেষ করে আমি বলতে চাই যে বিএনপি সম্পর্কে আমরা দেখতে পেয়েছি যে অতীত দিনেও হয়েছে, তবে এখন কিন্তু বিশেষ করে আমরা বলতে পারি যে 2024-এর পরে বিএনপি সবচেয়ে বেশি কিন্তু এই বট বাহিনী বলেন, ফেক আইডি বলেন, ফেক নিউজ বলেন, এইটা দ্বারা খুব বেশি ভাবে বিএনপিকে আক্রান্ত করা হচ্ছে, বিএনপিকে আঘাত করা হচ্ছে। যদি আমি মনে করি যে এটা সাময়িকভাবে বিএনপিকে মানে বিপদগ্রস্ত করতে চাচ্ছে, বিএনপিকে মানে বিপদে ফেলতে চাচ্ছে, বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে চাচ্ছে, বিএনপি সম্পর্কে ভুয়া তথ্য দিয়ে বিএনপিকে বিপদে ফেলতে চাচ্ছে, তবে আমি আবার পাশাপাশি বলতে চাই এটা কিন্তু খুব বেশি সময় থাকে না। কারণ মানুষ যখন সত্য সামনে নিয়ে আসে এবং আমাদের দল থেকেও চলে আসে, অথবা ইন জেনারেল সাধারণ মানুষ এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যখন মানুষ সত্যটা জানতে পারে, তখন কিন্তু যারা এই বট বাহিনী বলেন কিংবা ফেক আইডি ব্যবহার করে বিএনপির ইমেজ নষ্ট করতে যাচ্ছে, বরং তারাই কিন্তু ধরাশায়ী হয়। অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে যে বাংলাদেশে বিশেষ করে একটা, আপনারা জানেন যে একটা ধর্মীয় দল আছে যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, তা সেই দলটির বাহিনীরাই এখন কিন্তু বট বাহিনী হিসেবে মানে বাংলাদেশের মানুষের কাছে ভীষণভাবে পরিচিত। এই বট বাহিনীরা শুধু বিএনপিকে না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা এখন নাগরিককে কিন্তু তারা নানা রকমের ভাবে তারা নির্যাতন করছে। এটা হলো সোশ্যাল মিডিয়ার যে নির্যাতন, অনলাইনের যে নির্যাতন, ফেসবুকের যে নির্যাতন, এবং এইটা দ্বারা আমি মনে করি এখন বাংলাদেশের কোনো মানুষই কিন্তু নিরাপদ না। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাই একদিকে যেমন দলীয়ভাবে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক একইভাবে বর্তমানে বিএনপি যেহেতু সরকার গঠন করেছে, সেই কারণে আমরা বলতে চাই যে আমাদেরও আবেদন থাকবে দলের একজন কর্মী হিসেবে অনতিবিলম্বে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটার একটা সমাধানের দিকে নিয়ে যায়। কারণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের নারী সমাজ কিন্তু এটা দ্বারা একদিকে তো আমি বলবো যে বিএনপি তো আক্রান্ত হচ্ছেই, বিএনপির ইমেজ নষ্ট করার তো চেষ্টা করছেই, ঠিক একইভাবে বাংলাদেশের নারী, অর্ধেকের বেশি নারী, সেই নারীরাও কিন্তু ভীষণভাবে আতঙ্কিত। এবং পাশাপাশি একইভাবে আমি বলতে চাই যে সমাজের বিবেকবান, সমাজের সুশিক্ষিত, সমাজের মানে সম্মানিত লোকজন যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এই যে ফেক আইডি দ্বারা কিংবা বট বাহিনী দ্বারা বিভিন্নভাবে যে ভুয়া মানে প্রোপাগান্ডা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, এইটার জন্য কিন্তু কি আপনি প্রবীণ বলেন, কি নবীন বলেন, কি নারী বলেন, কি পুরুষ বলেন, তারা সবাই আক্রান্ত হচ্ছে। গুজবের হাত থেকে আসলে
কেউ রক্ষা পাচ্ছে না। আপনি যেটি বলছিলেন যে বিএনপি একটি জনপ্রিয় দল এবং এর জনপ্রিয়তা নষ্ট করা একটা উদ্দেশ্য হতেই পারে এর এই যে এইসব গুজব ছড়ানোর পেছনে। একটু যদি জানতে চাই যে সাংগঠনিকভাবে বিএনপি তাহলে কি ধরনের উদ্যোগ নিচ্ছে, যেহেতু গুজব ছড়াচ্ছেই এবং বিএনপিকে টার্গেট করা হচ্ছে, এটা আমরা মোটামুটি নিয়মিতভাবেই দেখি, তাহলে এত বড় একটি রাজনৈতিক দল, তাদেরও নিশ্চয়ই কিছু না কিছু উদ্যোগ তো এই প্রসঙ্গে থাকার কথা। বিএনপি কি ধরনের উদ্যোগ সাংগঠনিকভাবে নিয়েছে? দেখুন, বিএনপি সত্যিকার অর্থে একটা বৃহৎ দল। বিএনপির অসংখ্য মেধাবী শিক্ষিত তরুণ যেমন আছে, তরুণী তেমন আছে, ঠিক একইভাবে বিএনপির সচেতন নাগরিক আছে, কর্মী বাহিনী আছে, সব মিলিয়ে সবাই কিন্তু ভীষণভাবে এটা থেকে জাতিকে প্রোটেক্ট করার জন্য, দলকে প্রোটেক্ট করার জন্য। বিএনপিও যে বসে আছে তা না, বিএনপি চেষ্টা করছে সত্যের পথে থেকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটি যাতে সামনে চলে আসে, সেই জায়গায় বিএনপি বেশ কিছু কাজ করছে। যেমন ধরেন, আপনি বিএনপির ইতিমধ্যে বিএনপি মিডিয়া সেল করা হয়েছে। সেই মিডিয়া সেলের মাধ্যমে বিএনপি প্রত্যেকটা নিউজকে যাচাই বাছাই করছে। বিএনপির অনলাইন একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেটার মধ্যে দিয়েও সব নিউজ যাচাই বাছাই করে সত্যটাকে যাতে সামনে চলে আসে সেটা করবো। তবে আমি বলি যে বিএনপি যেহেতু সরকারে আছে, আপনি জানেন যে সত্যিকার অর্থে এটা কন্ট্রোল করা একটু কঠিন, কিন্তু একেবারেই যে কঠিন তা না। আমরা জানি যে বিশেষ করে ফেসবুক এবং মেটা যেটাকে বলি, সেখানে কিন্তু আপনি একটা তো আমরা জানি যে পার্সোনালি যদি কেউ আক্রান্ত হয় এই ফেক নিউজের দ্বারা, তাহলে সে বিভিন্নভাবে রিপোর্ট করে, সে একা না, আরো বেশ কিছু আইডি দ্বারা সাপোর্টিং নিয়ে সে রিপোর্ট করে ফেসবুক কর্তৃপক্ষ কিংবা মেটা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে সেটার একটা ব্যবস্থা নিতে পারে। তবে বিএনপি আইসিটি অ্যাক্টের মাধ্যমে কিংবা বিএনপি সরকার থেকে আমি যেটা বলতে চাই, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা আছে, তারা এই জায়গায় আরো বেশি আমার মনে ভূমিকা নেওয়া দরকার। প্রয়োজন বোধে আপনার এই যে আমরা বলতে চাই যে মেটার সাথে কথা বলতে পারে। আমরা এই প্রতিরোধের জায়গাগুলো নিয়ে, প্রতিকারের উপায়গুলো নিয়েও আপনার সাথে কথা বলবো। অনেক সময় দেখা যায় খোঁজ রাজনৈতিক কর্মীরাই প্রতিপক্ষের বিরুদ্ধে গুজব ছড়াতে ব্যস্ত থাকে। এইসব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যে কোড অফ কন্ডাক্ট বা কোনো ধরনের দিক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন কিনা? ডেফিনেটলি এটা তো দিক নির্দেশনা থাকতেই হবে, কারণ এটার বিকল্প কিছু নেই। আমার মনে হয় যে যেহেতু নতুন একটি সরকার এসছে, মানে অতি অল্প সময় হলো, সেই কারণে এই বিষয়টা যেভাবে গুরুত্ব দেবার দরকার এই অল্প সময়ের মধ্যে ওইভাবে দিতে পারছে না। তবে এটাকে অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে কয়েকদিন আগে একজন জামাত কর্মী, একজন নারী মহিলা যেভাবে সে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে এবং তার সোশ্যাল মিডিয়াতে যেইভাবে একের পর এক মানে ফেক নিউজ সে আপলোড করছিল, তো এবং যেটার কারণে দেখা গেল যে তাকে যখন গ্রেপ্তার করা হলো এবং আমরা দেখতে পেলাম যে তার পক্ষে গিয়ে কিন্তু বড় দলটি দাঁড়ালো, অথচ তাকে তো আইনের আয়ত্তে আনতে হবে। এই ধরনের নিউজে তো অনেক সময় হয় কি যে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো এর দায়িত্ব কি তখন তো আর ওই দলটি নেবে না। সে কারণে আমি মনে করি যে এই ফেক নিউজ যারা করবে তাদেরকে হাতে তাদেরকে মানে এই আইনের আয়ত্তায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, যাতে এই ধরনের সমাজ ব্যবস্থা বাংলাদেশে আগামীতে আর বাড়তে না পারে। কারণ ইতিমধ্যেই কিন্তু এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এই জায়গা থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হবে, আমাদের সমাজকে মুক্ত করতে হবে, আমাদের নারীদেরকে মুক্ত করতে হবে, পাশাপাশি দলগুলোকে মুক্ত করতে হবে। কারণ এই জায়গায় কোনো রকমের সাথ দেওয়ার কোনো, আমি মনে করি, কোনো সুযোগ নেই। তো সেই জায়গাতে আমার দল অথবা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিশ্চয়ই, এবং আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী যিনি আছেন, তথ্য উপদেষ্টা যিনি আছেন, সব মিলিয়ে অনতিবিলম্বে এই ব্যাপারে আমার মনে হয় যে আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার।
আইনের প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষেরও তো একটা সচেতনতার প্রয়োজন রয়েছে, কারণ আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট হয়তো সার্কাজম করার জন্য দেয়া হয়েছে এই বলেও অনেক ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে, যেটাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এক্স্যাক্টলি, সাধারণ মানুষকে তো আমি মনে করি তাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, এবং সেই ব্যাপারে সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকেও আমি মনে করি এগিয়ে আসা দরকার। সাধারণ মানুষ বলতে যে আপামর জনসাধারণকে মানে সচেতন করবার জন্য আপনাদের মিডিয়া যেমন ভূমিকা পালন করা দরকার, এবং আপনার সমাজের যে ব্যবস্থাগুলো আছে, পলিটিশিয়ানরা আছে, বুদ্ধিজীবীরা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে শিক্ষকরাও তাদের ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে মেসেজ দিতে পারে, এই ব্যাপারে তাদেরকে নানা রকমের পরামর্শ দিতে পারে, শিক্ষা দিতে পারে। আমি মনে করি সেই জায়গায় আমাদের ধর্মীয় যে সমস্ত গুরুরা আছেন, বিভিন্ন ধর্মের, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, তারাও এই ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারে। আলটিমেটলি তো এখন যে জায়গাটায় আমাদের বাংলাদেশ চলে গিয়েছে, এটা তো খুবই ভয়ঙ্কর। কারণ আপনার দেখেন এখন কিন্তু যে কোনো সচেতন নাগরিক কিন্তু যে কোনো কিছু করতে ভীষণ ভয় পায়। কারণ আর এআই এসে তো আরো আমি মনে করি যে বিষয়গুলো এমন জায়গায় নিয়ে গিয়েছে, কোনটা যে রিয়াল আর কোনটা যে ফেক, এইটাও কিন্তু এখন বোঝা খুবই মুশকিল হয়ে গিয়েছে। এটা আমরা যারা খুবই কনসিয়াস, আমরাও কিন্তু এটা দ্বারা অনেক সময় কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আসলে কোনটা সত্যি। এটা আর যারা একেবারেই অনেক অসচেতন, তারা তো আরো বেশি এই বিষয়ে মানে নানা রকমের ভূমিকা নিয়ে ফেলতে পারে। আর আপনারা জানেন যে বিগত প্রায় 1-1.5 বছর বাংলাদেশে তো একটা মব কালচারের একটা বিষয় ছিল। সেটা যদিও আমরা খুবই সৌভাগ্যের বিষয় যে জাতীয়তাবাদী দল কিংবা বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসে ক্ষমতায় আসার পরে সেটা আল্লাহর রহমতে সেটা থেকে একেবারেই বাংলাদেশ মুক্ত হয়েছে। তো আমি মনে করি যে এই জায়গাগুলোতে এটা এমনই সেনসিটিভ এবং এমনই বিষয়। আপনি বেশ অনেকগুলো পয়েন্ট বলেছেন, আসলে রাষ্ট্রীয় কি কি উদ্যোগ হতে পারে, ব্যক্তিগত পর্যায় থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ হতে পারে, এগুলোর একটা সমন্বিত প্রচেষ্টা হয়তো আমাদেরকে এই গুজবের হাত থেকেও একটা সময় রক্ষা করতে পারবে। এবং এই যে এত গুজব ছড়ানোর প্রবণতা, সেটাও আমরা নিশ্চয়ই আশা করতেই পারি যে কমে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য, আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন হেলেন জারিন খান। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।